নাহিদ আর হাসনাত যে গাড়ি করে সংসদে ঢুকছে সেই গাড়িতে কিন্তু ঢোকার সময় এসএসএফ ইচ্ছা মতো একটা ঝাড়ি দিছে। চলেন ফুটেজ দেখে আসি। চোখে দেখো না, চোখে দেখো না, তুমি রাখতে দাও, চোখে দেখো না। দেখলেন তো, কেবল শুরু হয়েছে ঝাড়ি খাওয়া, সামনে মানুষের ঝাঁটার বাড়ি খাবে এরা। ওই ৭২-এ সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। সংবিধানকে ছুঁড়ে ফেলায় দিছ না, এখন আস্তে আস্তে বুঝবা সংবিধান কি জিনিস। তারেক রহমান সরকার গঠন করেছে, বিএনপি সরকার গঠন করেছে, জামাত গঠন করেছে কি সংবিধান সংস্কার পরিষদ। এটা সংবিধান সংস্কার পরিষদ না, এটা জামাত সংস্কার পরিষদ, অথবা বলতে পারেন পাকিস্তান পুনরুদ্ধার পরিষদ। সংবিধানের অধীনে ইলেকশন কইরা, সেই ইলেকশনে জয়লাভ কইরা শপথ নিয়া সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার শামিল। জামাতের কর্মীরা সেটাই করেছে, জামাতের সাংসদরা সেই পথ দেখিয়ে গিয়েছে এই পাকিস্তান পুনরুদ্ধার পরিষদ তৈরি করার মাধ্যমে। খেয়াল করে দেখবেন, এখানে রুমিন ফারহানা কিন্তু এই সংস্কার পরিষদে শপথ নেয় নাই। সংবিধান সংস্কার পরিষদ থেকে উঠে গেছে সাদেক হোসেন খোকার পুত্র ঈর্ষা। কেন? কারণ তারা হারে হারে বুঝতে পারছে যে সংবিধান ছুঁড়ে ফেলার নাম করে তারা মূলত মুক্তিযুদ্ধের আইডেন্টিটিটাকে মুছে ফেলার চেষ্টা করছে। আর একজন গণতান্ত্রিক সংসদ সদস্যের কাজই হচ্ছে সংবিধান সমুন্নত রাখা। এজন্য বিএনপির সকল সংসদ সদস্য একতরফা ভাবে বলছে সংবিধান সমুন্নত রাখতে তারা যা যা করা দরকার তাই করবে। একতরফা শব্দটা কেন ব্যবহার করলাম? কারণ জামাত এখানে তাদেরকে সংবিধান সমুন্নত রাখতে সহযোগিতা করে নাই, বরং সংস্কারের নামে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সংবিধান সংস্কার পরিষদ তৈরি করেছে। তার মানে বুঝতে পারছেন, যে দেশের সংসদ ভাগবাটোয়ারায় তৈরি হলো সেই দেশের সংসদে দুইটা ধারা সৃষ্টি হয়ে গেছে। একটা ধারা ইসলামপন্থীদের, আর একটা ধারা গণতান্ত্রিক পন্থীদের। এখন সময় আসলে বোঝা যাবে কে কতটুকু নিজ নিজ অবস্থানে টিকে থাকতে পারে। বিএনপি কতটা গণতান্ত্রিক ধারায় টিকে থাকতে পারে, আর জামাত তার পাকিস্তান পুনরুদ্ধার কর্মসূচি কিভাবে সংসদের ভেতরে থেকে বাস্তবায়ন করতে পারে, এটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। কেন বলছি এই কথা? কারণ ভবিষ্যতের রাজনীতি হবে অনেক ক্রিটিক্যাল। ওই গদবাঁধা মুখস্থ বিদ্যা দিয়ে রাজনীতি হবে না, যেটা আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা ইদানিং করতেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের ওই গদবাঁধা মুখস্থ বিদ্যা শুধু মুখে মুখেই দেখলাম। সংবিধানকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটাকে পুনরুদ্ধার করতে এখন ওই মুখস্থ বিদ্যা কাজ করবে না। এখন আপনাদের উচিত গণতান্ত্রিক ধারায় এসে কিভাবে বাংলাদেশ পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে মনোযোগ দেওয়া। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীরা সেটাই করছেন। অনেক আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, অনেক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। এই কাজটা তৃণমূল করে দেখিয়েছে, কিন্তু আমাদের হাইব্রিড নেতারা করতে পারে নাই। পারবে কেমনে? একটা দলের ভিতর যখন ধর্মান্ধ কিছু লোক আওয়ামী লীগের ব্যানারে টপ টপ পজিশনে বসে থাকে, তখন তৃণমূলকেই দায়িত্ব নিতে হয়, ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। সেটাই তৃণমূল করছে। আমি এজন্য তৃণমূলকে এত ভালোবাসি। আমি আওয়ামী লীগের তৃণমূলের প্রতি শ্রদ্ধা জানাই। তারা গণতান্ত্রিক পথে আছে। বড় বড় লিডাররা বিক্রি হয়েছে ঠিক আছে, কিন্তু তৃণমূল এখনো বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ৭১-এর আদর্শকে ভালোবেসে রাজপথে আছে। এবং আমি একই সাথে ধন্যবাদ জানাই বিএনপির তৃণমূলের কিছু মানুষকে, যে মানুষগুলা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং সমাজের সম্প্রীতিটাকে ধরে রাখতে এই সময় আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করছে। কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে বিএনপির ভিতরে, যেমন কিছু কিছু মিছিলও দেখলাম, জি আর সৈনিক এক হও, লড়াই করো বলে আওয়ামী লীগ কার্যালয় যেটা খোলা হয়েছিল সেটাকে আবার পুনরায় তালাবদ্ধ করা হচ্ছে। এগুলো থাকবেই, রাজনৈতিক পাট পরিক্রমার মধ্যে পড়ে, এগুলো থাকবেই। কারণ আমার কথা হচ্ছে, এই রাজনীতিতে দিন শেষে কোন ঠাসা কারা? কোন ঠাসা হচ্ছে জামাত, কোন ঠাসা হচ্ছে এনসিপি। ইতিমধ্যে এনসিপির লোকজনরে কিন্তু এসএসএফ এর লোকজন ঝাড়ি দেওয়া শুরু করছে। নাহিদ আর হাসনাত যে গাড়ি করে সংসদে ঢুকছে সেই গাড়িতে কিন্তু ঢোকার সময় এসএসএফ ইচ্ছা মতো একটা ঝাড়ি দিছে। চলেন ফুটেজ দেখে আসি। চোখে দেখো না, চোখে দেখো না, তুমি রাখতে দাও, চোখে দেখো না। দেখলেন তো, কেবল শুরু হয়েছে ঝাড়ি খাওয়া, সামনে মানুষের ঝাঁটার বাড়ি খাবে এরা। বলছিলাম না গত বছর যে ফিউচারে বাংলাদেশের মানুষ এদেরকে ঝেঁটিয়ে খাদাবে। আওয়ামী লীগ বিদায় হয়েছে তো কি হয়েছে? শুধুমাত্র এদের উপর রাগ, ক্ষোভ, প্রতিশোধ নেওয়ার জন্য অনেক মানুষ বাধ্য হয়ে বিএনপিতে ভোট দিয়েছে, শুধুমাত্র এই সমস্ত রাজাকার, আলবদর, এই সমস্ত জুলাই জঙ্গিদেরকে সাইজ করার জন্য। বাংলাদেশে থাকবা, বাংলাদেশে পড়বা, এজেন্ডা বাস্তবায়ন করবা পাকিস্তানের, বাংলাদেশের সাধারণ মানুষ তোমাদেরকে ছাইরা দিবে? অনেক এসএসএফ এর মানুষ 5 তারিখে গুলি খাইছে, প্রাণ নিয়ে ভাগছে গণভবন থেকে। তারা কি এখন তোমাদেরকে ছেড়ে দিবে? হয়তো সরকারে আওয়ামী লীগ থাকবে না, হয়তো সরকারে আওয়ামী লীগ নাই, কিন্তু তার মানে এইটা মনে করো না যে দেশে
তোমরা খুললাম চলতে পারবা, সেটার কোনো সুযোগ নাই। কারণ এই পুলিশই তাদের সহকর্মী হত্যার বিচার নেবে। গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপও আছে। সুতরাং যারা মনে করতেছে আজকে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, আবার কালকে যে আমরা বন্ধ করে দেবো 2-4টা মিছিল করে, তারা উপর মহল থেকে, তোমাদের দল থেকেই তোমরা থাপ খাবা। আর এনসিপি তো উপর থেকে ছাপ দিবে না, এনসিপি কে সাইজ করার জন্য এই ধরনের সেনাবাহিনী উত্তম মাধ্যম নিয়ে রেডি আছে। কারণ অনেক পুলিশ অফিসার জীবন দিছে, অনেক সাধারণ পুলিশ পরিবার 5ই আগস্টের সময় যে পুলিশ অফিসার গুলো নিহত হয়েছে, সেই সাধারণ পুলিশ পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। তোমার কি মনে হয় গোয়েন্দা রিপোর্ট নাই? তোমাদের কি মনে হয় প্রশাসনের কাছে এই তথ্য নাই? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, রাষ্ট্রের কাঠামোতে গণতন্ত্রপন্থী লোকজন নাই, তারাই কাজটা করে দিবে, আমাদের কিছু করতে হবে না। আমরা আমাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শটা চর্চা করে যাব। এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সংবিধান সমুন্নত করার দায়িত্ব এখন শুধু ওই আওয়ামী লীগ কেন্দ্রিক না, এটা বাংলাদেশের 16 কোটি মানুষ প্লাস বর্তমান যে সরকার, তারও দায় আছে। বাকিটা এখনো জানি না, তবে আশা করি সংবিধানকে সমুন্নত রাখা হবে। সংবিধান ছাড়া দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। যে সংবিধান সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হবে। সে যদি এই দায় ছেড়ে জামাতকে আবার পুনরায় সাপোর্ট দেওয়ার চিন্তা করে, তাহলে তার সরকারও বেশি দিন টিকবে না, এটা সে খুব ভালো করেই জানে। জিওপলিটিক্যাল পরিস্থিতি সেভাবেই এক্সিকিউটেড হয়েছে। সুতরাং যারা ভাবছেন যে আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিছে, আবার আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দেবো, তারা একটা জিনিস শিওর থাকেন, আমরা কিছু করবো না, সেনাবাহিনী না হয় পুলিশ, তারাই করবে। পঞ্চগড়ের জনগণ সার্ভিস আলমকে দূরবীন দিয়ে খুঁজছে। এই জমিদারের নাতিকে নাকি পঞ্চগড়ের জনগণ একটু ধোলাই দিবেন, তার সাথে যুক্ত হবে বিএনপির কর্মীরাও। হঠাৎ করে বিএনপির কর্মীরাও এই সার্ভিস আলমের উপর চটে বসেছেন। কেন? 1-2 দিন আগে তার একটা বক্তব্য ঘিরে এই অবস্থা তৈরি হয়েছে। সে বলেছে গত 1-2 দিন আগে যে বিএনপি গণ অভ্যুত্থানের শক্তির সাথে গাদ্দারি করেছে। আমার কথা হচ্ছে, তারা যদি গণ অভ্যুত্থানের শক্তির সাথে গাদ্দারি করে, তোরাও তো 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছস। তোরা তো আরো বড় গাদ্দার, কারণ তোরা বাংলাদেশের জনগণকে ব্যবহার করে এই 5 আগস্টের ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা ঘটিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছস। সেই জনগণকে ব্যবহার করে 5 আগস্টের পরবর্তী সময় সারা বাংলাদেশে তোরা নিয়ন্ত্রণ করেছস এবং তোদের প্রতিনিধিও উপদেষ্টা হয়েছে। তোরা কি নতুন বন্দোবস্ত এনেছস? তোরা জনগণের জন্য কি এমন কাজ করেছস? তোরা জনগণের জন্য কোনো কাজ করস নাই, বরং 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যে বন্যা হয়েছে, তোরা বন্যার টাকা মেরে দিয়েছস, কোটি কোটি টাকা। বাচ্চা ছেলে তার টিফিনের টাকা বন্যার্থদের জন্য দেওয়ার জন্য তোদের ফান্ডে দিয়েছে। অনেকে রিক্সাওয়ালা 200 টাকা দিয়েছে, অনেকে মিডল ক্লাস লোক 500 টাকা দিয়েছে। যারা ধনী তাদের কথা বাদে দিলাম, এত কোটি কোটি টাকা কোথায় গিয়েছে? তোরা সকল টাকা আত্মসাৎ করেছিস। এখন শুধু পঞ্চগড়ের লোক না, সারা বাংলাদেশের লোক তোদের কাছে বন্যার টাকার হিসাব চাইবে, তাদেরকে পই পই করে বন্যার টাকার হিসাব দিতে হবে। এখন তো শুধু পঞ্চগড়ের লোক তোকে ধোলাই দেওয়ার জন্য খুঁজতেছে, বিএনপির লোক, পঞ্চগড়ের লোক কর্মী যারা আছে তারা তোরে ধোলাই দেওয়ার জন্য খুঁজতেছে। কয়দিন পর সারা বাংলাদেশে তোরে ধোলাই দেওয়ার জন্য খুঁজবে। শুধু তুই না, তোর মতো যত টোকাই আছে, এনসিপি নেতা আছে, সকলকে ধোলাই দেওয়ার জন্য খুঁজবে। তোরা এমপি হয়ে যা সিলেকশনের ভোটে, আর এমপি না হও, তোদের কাছ থেকে বন্যার টাকা হিসাব নিবে। তোরা বন্যার টাকা মেরে দিয়ে, তোরা ওই টাকা দিয়ে এনসিপি দল সাজাস, ওই টাকা দিয়ে তোরা রাজনীতি করস, তারপরে আরো জনগণকে গুমরা করে সারা বাংলাদেশে চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলস। তোরা বড় বড় ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছস। তোরা ছোটখাটো চাঁদাবাজ না, তোরা বাংলাদেশের টপ চাঁদাবাজ ছিলি। বিএনপির কর্মীরা তো টোকায়ের মতো 500-1000 টাকা চাঁদাবাজি করছে, তোরা 500-1000 টাকা চাঁদাবাজি করছ না। তোরা হয়তো 1-2 কোটি টাকা চাঁদাবাজি করছিস, না হলে 50 কোটি 100 কোটি টাকা চাঁদাবাজি করছিস। এখন তো আমরা খবর পাচ্ছি, উপদেষ্টা আসিফ মাহমুদের খবর, সে নাকি 4টা দেশে মানি লন্ডারিং করেছে, 11,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেজন্য তো বলি, শেখ হাসিনা সরকার পতনের সাথে সাথে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে, সেই ঋণ কি করে 23 লক্ষ কোটি টাকাতে এসে পৌঁছায়। আসিফ নজরুল তার বউকে দিয়ে বিদেশে টাকা পাচার করেছে। এই ডাস্টবিন শফিক সে নিজে 2000 কোটি টাকার মতো আত্মসাৎ করেছে, বিদেশে টাকা পাচার করেছে। তো তোদের উপদেষ্টা পরিষদ বল, তোরা এনসিপি নেতারা বল, তোরা টোকাই সমন্বয়ক বল, বৈষম্য বিরোধী আন্দোলন বল, তোরা কত হাজার কোটি টাকা দেশের থেকে মেরেছস কল্পনা কর। 23 লক্ষ কোটি টাকার ঋণ এখন, তার মানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি, নামে মাত্র এখন আমরা কোনোভাবে চলতেছি। একটা লেবুর দামে 4টা ডিম পাওয়া যায়, বাজারে যাওয়া যায় না জিনিসপত্রের দামের কারণে। আমরা যখন এই সকল সত্য তুলে ধরি, কিছু কুলাঙ্গার এসে এ রোজার মাসে আমাদেরকে কমেন্ট বক্সে গালাগালি করে।
সত্য কথা তাদের সহ্য হয় না, কারণ সত্য সবসময় করা হয়, সে কারণে গায়ে লাগে। আমরা তো বাস্তবতা তুলে ধরি, জনগণের পক্ষের হয়ে কথা বলি। এগুলো জনগণের মনের প্রশ্ন না, যে বন্যার টাকা কোথায় গিয়েছে, নতুন বন্দোবস্তের কথা বলে আমাদেরকে ব্যবহার করে তারা যে উপদেষ্টা হয়েছে, দেশের জন্য কি করেছে, আমাদের জন্য কি করেছে, তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশ তো দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। যে সিলিন্ডার শেখ হাসিনা শাসন আমলে 1200 টাকা ছিল, সেটা আমরা 3000 টাকা দিয়ে কিনতে হয়েছে। এগুলো জনগণের মনের প্রশ্ন না, এগুলো আমরা তুলে ধরবো না? জনগণ তো আমাদেরকে বিভিন্ন মেসেঞ্জারে বলে যে ভাই এই কথাগুলো আপনারা তুলে ধরুন। আপনারা তুলে ধরলে যারা এগুলো বুঝে না তারা বোঝার চেষ্টা করবে, কতক্ষণ না বুঝে থাকবে। বাস্তবতা তো একদিন না একদিন মেনে নিতে হবে, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে। কথা বুঝেন নাই? তারা বড় বড় লেকচার মারে, কিন্তু তাদের ফ্যামিলিও কিন্তু বাজারে গেলে বাজার করতে কষ্ট হয়। তারা বড় বড় লেকচার মারে, তাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু কেউ না কেউ এই বন্যার্থদের জন্য টাকা দিয়েছে। তারাও কিন্তু মনের মধ্যে কষ্ট ক্ষোভ নিয়ে বসে আছে যে আমরা টাকাটা ফাও দিলাম। বন্যার্থদের মাঝে 1 টাকা খরচ করে তারা 9 টাকা মেরে দিয়েছে 10 টাকার মধ্যে। কেন দিলাম? এই টাকা আমি একটা কাজে লাগাতে পারতাম। তাদেরকে জনগণ সুযোগ মতো বাড়ে ফেলে মারবে, আর এগুলো জিজ্ঞেস করবে বন্যার্থদের টাকা কোথায়, এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হলি 16-17 মাসে, আমাদেরকে কেন ব্যবহার করলি, তোরা দেশের মধ্যে জঙ্গি হামলা করে শেখ হাসিনার কেন পতন ঘটালি। এখন তো আমাদের ছেলে মেয়ে নিরাপদে স্কুল কলেজে পর্যন্ত যেতে পারেনি এই 16-17 মাস। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, দেখা যাক কতটুকু ছেলে মেয়েরা রাত্রেবেলা চলাফেরা করতে নিরাপদ থাকে। সেটা আরো 3-4 মাস যাওয়ার পর আমরা বুঝতে পারবো দেশের মধ্যে পরিস্থিতি কি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তো বলেছে দেশের মধ্যে কোনো মব কালচার হবে না, কিন্তু এটা ঘোষণা দেওয়ার দিনই নারায়ণগঞ্জ দেখলাম ছাত্রলীগের এক কর্মীকে ধরে মব করতেছে, আর বিভিন্ন জেলার মধ্যে মব শুরু হয়ে গিয়েছে। এটা সত্য, খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা এগুলো সম্ভব হবে না, কিন্তু আমরা 1-2 মাস দেখতে চাই আদৌ কি বাংলাদেশে মব কন্ট্রোল করতে পারে কিনা সালাউদ্দিন সাহেব। আমার কথা হচ্ছে ভাই, এক একজনের এক এক মতাদর্শ থাকবে। আওয়ামী লীগ এখন কোনো নিষিদ্ধ সংগঠন না, হয়তোবা কার্যক্রম নিষিদ্ধ আছে। যুবলীগ কোনো নিষিদ্ধ সংগঠন না, হয়তোবা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তারা অ্যাক্টিভলি অনেক বেশি কার্যক্রম চালালে তাদেরকে বাধা দিতে পারে, কিন্তু মব করতে পারে না। দেশের আইন আছে, কথা বুঝতে পেরেছেন? এভাবে যদি মব কালচার চলতেই থাকে, আওয়ামী লীগও একদিন পাল্টা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের মব কালচার যদি আওয়ামী লীগও শুরু করে, ওটার প্রেশার কেউ নিতে পারবে না, কারণ আওয়ামী লীগের স্পিরিট অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের থেকে অনেক বেশি, সকলে ভালো করে জানেন। তাই আওয়ামী লীগকে এ সকল খারাপ কিছু শিখিয়েন না ভাই। আওয়ামী লীগ যদি ভালোভাবে এ সকল খারাপ বিষয় রপ্ত করে ফেলে, কেউ টিকবেন না, বাংলাদেশও থাকতে পারবে না, বিদেশ গিয়েও টিকতে পারবে না আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে। তাই বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি এখন মব কালচারকে নিয়ন্ত্রণ করুক। যারা অপরাধী আওয়ামী লীগের, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেম অনুযায়ী যাতে তারা জামিনও পায়, জামিন যাতে আটকে না রাখে, কারণ জামিন পাওয়া তাদের অধিকার। অপরাধ প্রমাণিত হলে সাজা পাবে, আর জামিন পাওয়া তাদের অধিকার। আমি চাই এই রাজনৈতিক সরকার বিএনপি যারা আছে এখন মন্ত্রী পরিষদে, তারা এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন, কারণ আপনারাও এই সকল খারাপ সময় ফেস করেছেন। এখন আপনারাও সেম কাজটা করলে, দ্বিগুণ হারে করলে, আওয়ামী লীগ আবার আপনারা তো মারা যাবেন। বিএনপির যারা নেতৃত্ব উঠে আসবে তাদের সাথে এই কাজগুলো করবে, এটা কোনোভাবে কাম্য না। স্বাধীন দেশের মধ্যে রাজনীতির অনেক কিছু পরিবর্তন করতে হবে, কেউ না কেউ তো পরিবর্তন করতে হবে। একই প্যাটার্নের রাজনীতি করলে, একই রকমের রাজনীতি চালিয়ে গেলে বাংলাদেশেরও পরিবর্তন হবে না, এবং বিদেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। তাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যুগের রাজনীতি আমাদেরকে করতে হবে বাংলাদেশের মধ্যে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা সকলকে মেনেই চলতে হবে। আর টোকাই সমন্বয়কদেরকে ধরে ধরে কেলাতে হবে। দল যার, আমার কথা হচ্ছে ক্লিয়ার, এর টোকাই সমন্বয়কদেরকে ধরে মারার দায়িত্ব সবার, কারণ এরা দেশ ধ্বংসকারী, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদেরকে ক্ষমা নাই। এরা যতই বড় বড় চাপাবাজি লেকচার দেখ, এদেরকে ক্ষমা করতে পারবেন না, কারণ এদের কারণে বাংলাদেশ আরো 20-30 বছর পিছিয়ে গিয়েছে। এরাই 5 আগস্ট জঙ্গি হামলা ঘটিয়েছে। ধরে নিলাম শেখ হাসিনাকে অভ্যুত্থানের পতন ঘটিয়েছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে জঙ্গি কাজ কারবার চলেছে, যে মবের কালচার চলেছে, যে হত্যাযজ্ঞ চলেছে, পুলিশ হত্যা করা হয়েছে, ওগুলোর জন্য হলো এদেরকে মাফ করবেন না। সাধারণ জনগণের কাছে উদাত্ত আহ্বান, দল যার, আবারও বলছি, এদেরকে ধুলাই দেওয়ার দায়িত্ব সবার। এরা কোনো এমপি না, কোনো কিছুই না, এগুলোর নামে সিলেকশন করে দিয়েছে। এদের যোগ্যতা না এমপি হওয়ার, এদেরকে সাধারণ জনগণ ভোট দেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন, আমি সত্য তুলে ধরবো, এবং সাহস করে যতদিন এর দেহে প্রাণ আছে আমি বলে যাব। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন।